সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং মনোযোগ দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আমিনুল ইসলাম, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখি এই অধ্যায়ে কি কি আছে। তো দেখি আজকের পাঠ দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতিগুলো রয়েছে সেই সব যন্ত্রপাতি সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখি প্রথমে কি আছে। তো দেখি এই অধ্যায় আমরা শেখার পরে যে যে জিনিসগুলো জানতে পারবো তা হচ্ছে, প্রথমে দেখি কম্পিউটার কেমন করে কাজ করে তা বর্ণনা করতে পারবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বর্ণনা করতে পারবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারবো। হার্ডওয়্যার আর সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবো। এবং আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা জানতে পারবো। তো দেখি প্রথমেই তোমাদের বইয়ে রয়েছে, দেখো পার্ট ১ এ কি আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। তো দেখি প্রথমেই কি আছে একটু না পড়লে তোমরা বুঝতে পারবে না। তো দেখি, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কম্পিউটার। আমরা সবাই জানি কম্পিউটার আমাদের বর্তমান পৃথিবীতে পৃথিবী পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। আমরা আগেই বলেছি কম্পিউটার বললেই একসময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটি মনিটর, কিবোর্ড আর বাক্সের মতো একটি সিপিইউ এর ছবি ভেসে ওঠে। কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত ছিলাম। কিন্তু আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি ভেসে ওঠে। কিন্তু এছাড়াও আরো অনেক রকমের কম্পিউটার আছে, ছবিতে যা দেখানো হলো। দেখো প্রথম কম্পিউটারটা হচ্ছে সুপার কম্পিউটার। এটা হচ্ছে মানে অত্যাধিক পরিমাণ একটা শক্তিশালী কম্পিউটার। সবথেকে বলা যায় যে পৃথিবীর সবথেকে বড় কম্পিউটার এবং শক্তিধর কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের দ্বারা তোমরা জেনে থাকবে যে মহাকাশে যেসব আ আম আ যেসব আম ইগুলো করা হয়, কাজগুলো করা হয়, আ আ তারপর ড্রোন পাঠানো হয়। আমরা জানি যে বিভিন্ন ধরনের আ ব কাজগুলো করে, এগুলো হচ্ছে মানে শক্তিশালী যেসব কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে সুপার কম্পিউটার দ্বারা করা হয়। এরপরে আছে সুপার কম্পিউটারের থেকে একটু কম শক্তিশালী যে কম্পিউটারটা আছে সেটা হচ্ছে মিনি কম্পিউটার। এই কম্পিউটারের দ্বারাও অনেক কাজ করা হয়, কিন্তু অনেক শক্তিশালী কাজ করা হয়। এসব কম্পিউটারের কাজগুলো সচরাচর সাধারণ মানুষ করে না। উম বিজ্ঞান আ বিজ্ঞান আ যে যারা বিজ্ঞান নিয়ে আছে অথবা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা এসব কম্পিউটারে কাজ করে থাকে। এবার দেখি ডেস্কটপ কম্পিউটার, যেটাকে আমরা যেটার সামনে দেখবে একটা টিভি মনিটর এবং একটা সিপিইউ আছে। সিপিইউ অর্থ তোমরা সবাই জানো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই তো? তো এবার দেখি এই ডেস্কটপ কম্পিউটারটা আসলে কি, কি থাকে? ডেস্কটপ কম্পিউটারে একটা মনিটর থাকবে এবং একটা সিপিইউ থাকবে। সামনে একটা কিবোর্ড থাকবে এবং একটা মাউস থাকবে। তো এই ৪ টা জিনিস মিলে হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। তো বর্তমানে এই ডেস্কটপ কম্পিউটারের থেকে সবথেকে জনপ্রিয় হচ্ছে ল্যাপটপ। সাধারণ মানুষ আ সা আ মানে এটা সহজেই বহনযোগ্য এবং যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এজন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবাই ব্যবহার করে বর্তমানে। এরপরে আছে দেখি ট্যাবলেট পিসি। এর মাধ্যমেও কম্পিউটারের অনেক কাজ করা যায়। এরপরে দেখি স্মার্টফোন, যেটা আমরা আসলে সচরাচর সবাই আছে বা বাসায় বাড়িতে সবখানেই আছে। এটাও ল্যাপটপের কিছু, কিছু বা কম্পিউটারের কিছু, কিছু কাজ এই স্মার্টফোনের মাধ্যমেও করা যায়। এরপর দেখি
কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড় অবদান আনতে পারে আমরা ইতিমধ্যেই সেটা তোমাদের বলেছি। যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় একটি নির্দিষ্ট কাজ করার জন্য। স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা যায়। গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে, আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না, কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না। কিন্তু কম্পিউটার অন্যরকম যন্ত্র, সেটা দিয়ে ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করা যায়। কম্পিউটার দিয়ে একদিকে যেরকম জটিল হিসেব-নিকেশ করা যায়, অন্যদিকে সেটা ব্যবহার করে ছবিও আঁকা যায়। কাজেই অনেকে অ আ অনেক কাজ করার উপযোগী একটি যন্ত্র যা পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে, তাই তো? তো দেখি কম্পিউটারে শুধুমাত্র জটিল হিসাব-নিকাশ কাজই করা যায় না। এর দ্বারা আমরা হাতে ছবি আঁকি, কিন্তু বর্তমানে কম্পিউটারেও ছবি আঁকা যাচ্ছে। এরপর দেখি কম্পিউটারের কাজের যে পদ্ধতিটা সেটা কি? কম্পিউটারের কাজের পদ্ধতি ৪ টা জিনিসের উপর নির্ভর করে। যেমন হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি এবং প্রসেসর। তো দেখি এবার ইনপুট ডিভাইসের কাজ কি? তোমরা ছ একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমরা আমাদের যাবতীয় কাজ ১ম এ আমরা কম্পিউটারে ইনপুট মানে হচ্ছে প্রবেশ করানো। আমরা ইনপুট করব। ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট করব কোথায়? কম্পিউটারের মেমোরিতে। তাই তো? অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে দেখো। ইনপুট ডিভাইসের মাধ্যমে যেকোনো কাজ আমরা ইনপুট করব কম্পিউটারের মেমোরিতে। মেমোরি সেটা প্রসেস ক মে মেমোরি সেটা প্রসেসরকে ট্রান্সফার করবে। প্রসেসর অর্থ হচ্ছে প্রসেস করা বা আ কাজ উপযোগী করে তোলা বা কাজটা করা। ঠিক আছে? বা কাজ আমরা বলি না যে কাজটা প্রসেস করো বা প্রসেস করা, কাজটাকে তৈরি করা। তো এই প্রসেসরের কাজটা হচ্ছে কাজটা সম্পন্ন করা, কাজটা সেটআপ করা। এটা তৈরি করার পরে বা কাজটা সেটআপ করার পরে সেটা পুনরায় আবার মেমোরিতে ফেরত পাঠায়। মেমোরিতে পুনরায় আবার যখন ফেরত পাঠাবে, মেমোরি সেটা আবার আউটপুট ডিভাইস, আউটপুট মানে কি? বাহিরের যে ডিভাইস বা বের করে দেওয়ার একটা ডিভাইস, মেমোরি সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের একটা ফলাফল প্রদর্শন করবে। তার মানে কি দাঁড়ালো? যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারে আ কোনো কাজ প্রবেশ করাবো বা মেমোরি দিয়ে মেমোরি থেকে প্রসেসর সে কাজটা করবে এবং আউটপুট ডিভাইস সেই কাজটা আমাদের বের করে দিবে বা আমাদের ফলাফল প্রদর্শন করবে। তাই তো? তো এবার দেখি পরবর্তীতে। এবার দেখি কিছু ইনপুট ডিভাইস। কিছু ইনপুট ডিভাইস আমরা একটু না পড়লেই নয়। দেখি আমরা গত ২ টি পার্টে দেখেছি কম্পিউটার তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইস দরকার হয়। আমরা আগেই বলেছি কিবোর্ড কিংবা মাউস সেরকম একটি ইনপুট ডিভাইস। তার মানে কি দাঁড়ালো? কিবোর্ড এবং মাউস ২ টাই হচ্ছে ইনপুট ডিভাইস। এছাড়াও আরো অনেক ইনপুট ডিভাইস আছে যেগুলো সম্পর্কে আমরা একটু পরেই জানবো। কিবোর্ড দিয়ে বাংলা বা ইংরেজিতে বা বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা যায়। কিবোর্ড এই যে দেখতেছো তোমরা যে ছবিতে একটা কিবোর্ড, এই কিবোর্ডটা দিয়ে শুধুমাত্র বাংলা এবং ইংলিশ না, বিশ্বের বিভিন্ন ধরনের ভাষায় লেখা সম্ভব। অর্থাৎ কিবোর্ডের একটি বোতাম চাপলে কম্পিউটারের ভেতর সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষরটি ঢুকে যায়। কিবোর্ডে বিভিন্ন ধরনের বোতাম আছে। এই বোতামের যেকোনো একটি বোতাম যদি তুমি চাপো তাহলে সেই আ উম অক্ষরটি কম্পিউটারের মেমোরিতে ঢুকে যাবে। তাহলে এটা বলাই যায় যে এটা একটা ইনপুট ডিভাইস, কারণ আমি এটার মাধ্যমেই কমান্ড দিচ্ছি। আর যখনই আমি এটার মাধ্যমে কমান্ড দিব বা তথ্য ইনপুট করব তখনই সেটা হবে ইনপুট ডিভাইস। আমরা যে সবসময় অক্ষর বা শব্দ লিখি তা নয়। মাঝে মধ্যে আমাদের অন্য কিছু করতে হয়। যেমন আমরা যদি একটি ছবি আঁকতে চাই তখন কিবোর্ড দিয়ে সেটি করা যায় না। একটা মাউস নাড়িয়ে আমরা সেটা করতে পারি। যেমন দেখতেছো এখানে একটা মাউসের ছবি। এই মাউস দিয়ে আমরা কিবোর্ড দিয়ে যে সব কাজ করা যায় সেটা কিন্তু সম্ভব না। কিবোর্ড দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু কিবোর্ড দিয়ে কিন্তু ছবি আঁকা সম্ভব না। তার জন্য এই মাউস নামের এই ডিভাইসটি দরকার হবে। দেখতে অনেকটা ইঁদুরের মতো।
কিন্তু এটার নাম হচ্ছে মাউস। এটার অনেক কাজ। এটা আমরা নাড়িয়ে অনেক কাজ করা সম্ভব। ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমান্ড খুব দ্রুত দেওয়া সম্ভব হয় এই মাউসের মাধ্যমে। আমরা অনেক সময় পুরো একটা ছবিকে কম্পিউটারে প্রবেশ করানো যায় যদি ডিজিটাল ক্যামেরায় ছবিটি তোলা থাকে তাহলে। সেটা সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটারে দিয়ে দেওয়া যায়। যদি ছবি প্রিন্ট অবস্থায় থাকে তাহলে সেটাকে স্ক্যান করে কম্পিউটারে প্রবেশ করানো যায়। কাজেই ডিজিটাল ক্যামেরা আর স্ক্যানারও এক ধরনের ইনপুট ডিভাইস। তো এবার দেখি শুধু আমরা জানতাম যে কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস তা না। ইনপুট ডিভাইস আরো রয়েছে যেমন ডিজিটাল ক্যামেরা, এরপরে রয়েছে স্ক্যানার, এরপরে রয়েছে ভিডিও ক্যামেরা, এরপর রয়েছে ওয়েবক্যাম, তাই তো? দেখি এই ডিজিটাল ক্যামেরার কাজ কি? ডিজিটাল ক্যামেরার কাজ হচ্ছে ছবি তোলা। সুন্দর এবং নিখুঁতভাবে ছবিটা তোলা হয় এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে। এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবিটি তোলার পরে এই ছবিটি একটা ডাটা কেবলের মাধ্যমে আমরা কম্পিউটারে নিয়ে নেই। তার মানে কি দাঁড়ালো? এই ডিজিটাল ক্যামেরা ছবি তুলতেছে এবং ইনপুট ডিভাইস হিসাবে কাজ করতেছে। তথ্যটা কোথায় পাঠাচ্ছে? কম্পিউটারে পাঠাচ্ছে। যখনই তথ্য কম্পিউটারে পাঠাবে তখনই এই ডিজিটাল ক্যামেরাটা একটি ইনপুট ডিভাইসে পরিণত হবে। এরপর দেখি স্ক্যানার। স্ক্যানারের মাধ্যমে আমরা কি করি? দেখো আমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকে বা বিভিন্ন ধরনের ছবি থাকে। এই ছবিগুলো আমরা কি করি? স্ক্যান করি। এই স্ক্যান করলে হুবহু সেই ছবিটার প্রতিলিপি একটা ছবি কম্পিউটারে ভেসে ওঠে। তাহলে কি দাঁড়ালো? যে এটার মাধ্যমে আমরা কি করতেছি? কম্পিউটারে তথ্য প্রেরণ করতেছি। তো কম্পিউটার যখনই এটার মাধ্যমে তথ্য প্রেরণ করব, তাহলে এটাও একটি ইনপুট ডিভাইস হিসাবে দাঁড়াবে। এরপর দেখি ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও করতেছি। কোনো একটা আম কাজের শুটিং করতেছি বা ভিডিও করতেছি। ভিডিও করার পরে সেটা আমরা আম ডাটা কেবলের মাধ্যমে কোথায় পাঠাচ্ছি? কম্পিউটারে পাঠাচ্ছি। এরপরে রয়েছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম সম্পর্কে তোমরা সবাই জানো যে ওয়েবক্যামটা থাকে কোথায়? সিসি ক্যামেরা যেটা তোমরা সিসিটিভি বা ক্যামেরা এটা আম অনেক সময় লাগানো হয় সিকিউরিটির জন্য। এই সিসি ক্যামেরাটা যখন লাগানো থাকে দোকান বা বাসা-বাড়িতে এটা মনিটরিং করার জন্য যে সিসিটিভিটা থাকে সেই টিভিটার মাধ্যমে বা এই যে তারের মাধ্যমে সেটা চলে যায় সম্পূর্ণ কম্পিউটারের হার্ড ডিস্কে। তো এই তথ্যগুলো কম্পিউটারের হার্ড ডিস্কে চলে যাওয়ার মানে কি হলো? এর যে তথ্যগুলো ধারণ করে সেই তথ্যগুলো সরাসরি চলে যাচ্ছে কম্পিউটারে। তাহলে কম্পিউটারে যখনই এই তথ্যটা চলে যাবে তাহলে এটা কি ডিভাইস হিসাবে পরিণত হবে? হ্যাঁ, ইনপুট ডিভাইস হিসাবে পরিচিত হবে। এরপরে দেখি ইনপুট ডিভাইস এরপরে দেখি যে কম্পিউটার আরো কিছু ইনপুট ডিভাইস যেমন হচ্ছে জয়স্টিক। এই জয়স্টিক সম্পর্কে তোমরা অবশ্যই অবগত। যারা ভিডিও গেমস খেলায় অভ্যস্ত তারা দেখবে যে এই জয়স্টিক নামে একটা মানে ডিভাইস আছে যেটার মাধ্যমে তোমরা গেম খেলা সম্ভব হয়। তো এটার মাধ্যমেও আমি এই জয়স্টিকের এই বাটনটা এদিকে ওদিকে তারপরে এখানে ২ টা বাটন আছে। যদি আমরা চাপ দেই তাহলে কম্পিউটারে একটা নির্দেশনা পৌঁছাবে বা একটা তথ্য পৌঁছাবে। সেই তথ্য পৌঁছানোর কাজটাও এই জয়স্টিক করে থাকে। তাহলে এটাও বলা যায় যে জয়স্টিক একটি ইনপুট ডিভাইস। এরপর রয়েছে ওএমআর। ওএমআর এটার মাধ্যমে কি করা হয়? এটার মাধ্যমে পরীক্ষার খাতাগুলো নির্ভুলভাবে দেখা হয়। তাই তো? তাহলে এটাও একটি ইনপুট ডিভাইস। এরপর রয়েছে মাইক্রোফোন। মাইক্রোফোনের মাধ্যমে আমরা সবাই জানি যে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলা হয়। এই কথা বলার যে ডিভাইসটা এটা সরাসরি উম এটা কিন্তু এটা কিন্তু আউটপুট হিসাবে বের করে দিচ্ছে না। এটা কিন্তু ইনপুট হিসাবে তোমার তথ্যটা নিচ্ছে। তথ্যটা নেওয়ার পরে সেটা কিন্তু চলে যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার সেটা স্পিকারের মাধ্যমে আউটপুট হিসাবে বের করে দিচ্ছে। তাহলে এটাও একটা তথ্য প্রেরণের মাধ্যম। তাহলে এটাও একটি ইনপুট ডিভাইস। এরপর দেখি বারকোড রিডার। তোমরা দোকানে কোনো কিছু শপিং মলে যদি কেনাকাটা করতে যাও তাহলে দেখবা যে একটা বারকোড রিডার আছে। এই রিডারের মাধ্যমে বারকোড নামে একটা অপশন আছে। এটা যদি স্ক্যান করলে একটা তথ্য কম্পিউটারে প্রেরণ করে। তো এটাও একটা ইনপুট ডিভাইস। তো এবার দেখি ইনপুট ডিভাইস যদি শেষ হয়ে থাকে এবার আমরা দেখি মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি?
তোমরা যদি আগের পার্টগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, যেখানে তথ্য ও উপাত্তগুলো জমা করে রাখা হয় আর সেখান থেকেই প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে কম্পিউটারের কাজের পদ্ধতি হচ্ছে চারটি, কি কি? ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরি ও প্রসেসর, তাই তো? কাজেই কম্পিউটার কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয়। মেমোরিটা কম্পিউটারের ভেতর থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। তাই তোমাদের বইয়ের এই ছবি দেওয়া হলো। মেমোরিতে তথ্য উপাত্ত ক্রমানুসারে সাজানো থাকে, যখন খুশি যেখানে খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া হয় তাকে বলা হয় র্যাম। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং রম, এখানে যদি রমও থাকতো তাহলে আর ও এম, রমের যদি আমরা ফুল মিনিং দাঁড়াই তাহলে সেটা হবে রিড অনলি মেমোরি। বুঝতেই পারছো যে RAM কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না। যখন খুশি তার উপর অন্য তথ্য উপাত্ত রাখা যায়, তখন আগেরটি মুছে যায়। তার মানে এই RAM টা কি হচ্ছে? একটি অস্থায়ী মেমোরি। এটা আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোনো তথ্য উপাত্ত রাখতে পারি, কিন্তু স্থায়ীভাবে না। তো স্থায়ীভাবে যদি আমরা কোনো তথ্য বা উপাত্ত রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই ROM অথবা স্থায়ী কোনো মেমোরি ব্যবহার করতে হবে, যেমন হার্ড ডিস্ক। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে একটা গোলাকার চাকতির মতো আছে, দেখছো? এই চাকতিটা অনবরত ঘুরতে থাকে। দেখো ছবিতে একটা লেখা আছে হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে ৫৪০০ থেকে ৭২০০ বার ঘুরতে থাকে। তার মানে এটা আসলে মানে কি বলে, এত দ্রুত ঘুরে যার ফলে আমাদের তথ্য উপাত্তগুলো সংরক্ষিত থাকে সবসময়। তার মানে এটাও তোমরা জানা খুবই জরুরি যে হার্ড ডিস্কটি প্রতি মিনিটে ৫৪০০ থেকে ৭২০০ বার ঘুরতে থাকে। তো পরে দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন সমাধান এসছে। এই মুহূর্তে একটি খুব জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে সিডি। সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। যেমন হার্ড ডিস্ক একটি স্থায়ী মেমোরি ছিল, তোমরা একটু আগে জানলে। তেমনি এই কম্প্যাক্ট ডিস্ক অথবা সিডি একটি স্থায়ী মেমোরি। তাছাড়া রয়েছে পেন ড্রাইভ। পেন ড্রাইভও একটি স্থায়ী মেমোরি। তো এবার দেখি সিডি কম্পিউটার ব্যবহার করা যায় না। গান শোনার জন্য বা ছায়াছবি দেখার জন্য এই সিডি ব্যবহার হয়। সাধারণত সিডিতে একবার কিছু লিখে ফেললে সেটা মোছা যায় না, তবে বারবার লেখা যায়, মোছা যায় এরকম সিডিও পাওয়া যায়। কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম পেন ড্রাইভ। যেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব, কিন্তু একটার মধ্যেই ১০ থেকে ২০,০০০ বই রেখে দিতে পারবে। তার মানে দেখো ২ টা জিনিস আছে, সিডি এবং পেন ড্রাইভ। এই সিডির সুবিধাটা হচ্ছে কি, অসুবিধাটা হচ্ছে এই সিডিতে কোনো কিছু একবার আমরা যদি ইনপুট করি বা ঢুকাই, সেটা আর ডিলিট করা যায় না বা মোছা যায় না। সেটা মুছতে গেলে অন্য আমাদের দামি কোনো ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে এটা একটা কষ্টসাধ্য এবং যেকোনো জায়গায় বহনের ক্ষেত্রেও একটা বিরক্তিকর। কিন্তু আমাদের যে পেন ড্রাইভ, কলমের মতো যে পেন ড্রাইভটা আছে, এই পেন ড্রাইভের মধ্যে অনায়াসে ১০ থেকে ২০,০০০ বই রেখে দেওয়ার মতো জায়গা থাকে এবং এটা খুবই সহজে বহনযোগ্য। আম পকেটের মাধ্যমে এটা সব জায়গায় নিয়ে যাওয়া যায়। তার মানে বুঝতেই পারলে যে সবথেকে জনপ্রিয় এই ২ টা জিনিসের মধ্যে পেন ড্রাইভ সবথেকে জনপ্রিয় এটা এবং সহজেই বহনযোগ্য। এরপরে দেখি প্রসেসর বা মাদারবোর্ড। কম্পিউটার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমরা যেমন দেখব যে কোনো কিছু কোনো আ আমাদের আসলে ফ্যামিলির কথা যদি বলি, ফ্যামিলির বাসার যেমন তোমার আম নাম প্রধান কে থাকে? দেখবা যে বাবা
অথবা মা প্রধান থাকে, তাই তো? তো এই দেখি এই ফ্যামিলির যে একটা মেম্বার থাকে প্রধান, যাকে কেন্দ্র করে কিন্তু আমরা আসলে অনেক কাজ সম্পাদন করে থাকি, বা যে আমাদের জন্য অনেক কাজ করে থাকে। তো এরকমই মাদারবোর্ডও একটা অংশ কম্পিউটারের, যেটা কম্পিউটারের সব কাজগুলোকে একত্রিত করে এবং সে নিজেই সবকিছু তত্ত্বাবধান করে থাকে। সেটাই হচ্ছে এই মাদারবোর্ড। দেখতেছো মাদারবোর্ডের ছবিটা এরকমই থাকে, আর কম্পিউটারে এরকমই মাদারবোর্ড দেওয়া আছে। তো এই যে ২ টা অংশ দেখতে পাচ্ছ, লাল এবং হলুদ, এই ২ টা অংশতে আমরা RAM স্থাপন করি, যেটা অস্থায়ী মেমোরি হিসেবে আমরা জানি, একটু আগে শুনলাম। এই RAM এখানে স্থাপন করতে হয়, এবং এখানে যে একটা চতুর্ভুজ আকৃতির অপশন দেখছো, এখানে ছোট প্রসেসর রাখা হয়। প্রসেসরকে আমরা বলি কম্পিউটারের প্রাণ বা কম্পিউটারের মস্তিষ্ক। এই প্রসেসরটা সম্পর্কে এবার আলোচনা করি। দেখো, এটা হচ্ছে প্রসেসর, ছোট্ট একটা জিনিস, কিন্তু এটার মাধ্যমে কম্পিউটার সকল কাজ সম্পাদন করে থাকে, এবং কম্পিউটার সবথেকে শক্তিশালী যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রসেসর। প্রসেসরের প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসেব নিকেশ করে ফেলে বলে প্রসেসরের মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয়, আর সেটা এত গরম হয়ে ওঠে যে তাকে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে। তার মানে কি দাঁড়ালো, এই প্রসেসরটা এতটাই আমার কাজ করার সময় এতটা দ্রুত কাজ করে, যার ফলে এটা এত গরম হয়ে যায়। এর কারণে এই প্রসেসরের উপরে আমরা, এখানে যে প্রসেসরটা রাখা হয়, এই প্রসেসরের উপরে একটা ফ্যান বসানো হয়ে থাকে। এই ফ্যান বসানোর ফলে এই প্রসেসরটা ঠান্ডা থাকে। তো যাই হোক, এই ছিল আজকের পাঠ। তোমরা অবশ্যই অনুশীলন করবে। উম, তো ভালো থাকবে সবাই। থ্যাংকস টু ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।